আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। গত 12ই ডিসেম্বর গুলিবিদ্ধ হলেন এবং 18ই ডিসেম্বর সিঙ্গাপুরে তিনি মারা গেলেন উসমান হাদি ওরফে ওসমান গনি। ওসমান গনিকে কারা হত্যা করলো? ওসমান গনিকে কেন হত্যা করলো? ওসমান গনিকে হত্যা করলে কারা কি উদ্দেশ্য বাস্তবায়ন করতে পারবে? এ নিয়ে আমি এর আগেও কথা বলেছি। আজকে অল্প একটু এ বিষয় নিয়ে বলবো। তার আগে আসুন যে ওসমান গনি ওরফে ওসমান হাদির আপন বড় ভাই এ ব্যাপারে কি বলেছেন। আপনারাই ওসমান হাদিকে হত্যা করিয়েছেন, আবার আপনারা এটাকে ইস্যু করে নির্বাচন বানচাল করার চেষ্টা করতেছেন। তা আমরা কখনোই হতে দিব না। ওসমান হাদি বলেছিলেন ফেব্রুয়ারিতে দেশে নির্বাচন হতে হবে এবং সেই নির্বাচন করার জন্য সে প্রস্তুতি নিয়ে মাঠে নেমেছিল, কিন্তু তাকে হত্যা করে নির্বাচন বাধাগ্রস্ত করার চেষ্টা হচ্ছে। এই কথাগুলো আমরাও আগে বলেছি, কিন্তু যখন তার আপন ভাই বলে তখন নিশ্চয়ই আপনাদের কাছে অধিক গ্রহণযোগ্য মনে হয়। কারা ওসমান গনিকে সিঙ্গাপুরে পাঠালো? ওসমান গনির ব্রেনের যে জায়গায় গুলিটা লেগেছে, এটাকে স্টেম সেল বলে, সেখানে গুলি লেগে যেভাবে ওসমান গনি আহত হয়েছে, সেই অবস্থা থেকে ওসমান গনির বেঁচে থাকার সম্ভাবনা বলতে গেলে শূন্যই ছিল। পৃথিবীতে আমার মনে হয় না এরকম কোনো কেস আমরা পেয়েছি যেখানে ওসমান গনির মতো ব্রেন স্টেম সেলের ড্যামেজের পরে কেউ বেঁচে গেছে। যেটা আমরা দেখি, যখন তাকে সিঙ্গাপুরে পাঠানো হলো তখন কিন্তু প্রথমে তাকে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নেওয়া হয়েছে এবং সেই হাসপাতালে দুজন নিউরোসার্জন তারা দেখে দুঃখ প্রকাশ করে বলেছিলেন যে সে অলরেডি ব্রেন ডেড, তাকে এখানে আর ভর্তি করা যাবে না। পরে তাকে জেনারেল হাসপাতালে ভর্তি করা হলো। এখন আমি একটা প্রশ্ন করি ডাক্তার হিসেবে, যে ওসমান গনির এই শারীরিক অবস্থায় কেন ডাক্তাররা তাকে সিঙ্গাপুরে পাঠিয়েছিলেন? সিঙ্গাপুরে কি এমন ম্যাজিক আছে যে একেবারে তারা মৃত মানুষকে জীবিত করে দেবে? নাকি ডাক্তাররা বাধ্য হয়েছিলেন তাকে পাঠাতে? তাকে পাঠানোর মধ্য দিয়ে কি কোনো রাজনীতি ছিল? এবং তাকে খুব প্ল্যান্ড ওয়েতে মৃত ঘোষণা করে বাংলাদেশে আনা হয়েছে এবং সে মৃত ঘোষিত হবার আগেই হাদি নামে টি শার্ট বিতরণ হয়েছে এবং সে আসার পরে বিক্ষোভের নামে যে ঘটনাগুলো ঘটেছে এগুলো সবই প্রি প্ল্যান্ড। এবং তারই অংশ হিসাবে প্রথম আলো, ডেইলি স্টার পড়ানো হলো। প্রথম আলো, ডেইলি স্টার তো ডক্টর ইউনূসের একেবারে একনিষ্ঠ সমর্থক ছিল এবং মাহফুজ আনামের যে স্টেটমেন্ট গুলো ছিল ডক্টর ইউনূসের জন্য, তিনি ডক্টর ইউনূস পদত্যাগ করবেন না, আবার ডক্টর ইউনূস যখন ক্ষমতায় এলেন তিনি এত খুশি হয়েছিলেন, বললেন যে এতদিন পরে বাংলাদেশে গণমাধ্যমের স্বাধীনতা ফিরে এলো। তো সেই মাহফুজ আনাম এবং মতিউর রহমানের অফিস কেন পোড়ানো হলো? সেটি পোড়ালে কারা লাভবান হবে? এই প্রশ্নগুলোর উত্তরের মধ্যেই কিন্তু হাদির খুনি কারা সেটা আমরা জানতে পারি। হাদির খুনি প্রথমে বানানো হয়েছে মির্জা আব্বাসকে, তারপরে একটা ভারতের ন্যারেটিভ তৈরি করেছে যে ভারতে পালিয়ে গেছে। এবং এই যে ভারতে পালিয়ে গেছে, ইসলামাবাদ থেকে একটা পত্রিকা তারা লিখেছে যে ভারত হাদিকে হত্যা করেছে। আবার পাকিস্তান মুসলিম লীগ নেওয়াজ শরীফের যে অংশটা, তারা তাদের এক নেতা সেও ভারতের বিরুদ্ধে কামান দেখেছে। তার মানে দেখেন, বিএনপিকে একদিকে আপনি ঘায়েল করছেন, একদিকে ভারতকে ঘায়েল করছেন, একদিকে দেশের পরিস্থিতি অস্থিতিশীল করারও একটা সুযোগ আপনি খোলা রেখেছেন, আবার পত্রিকা অফিস জ্বালিয়ে দিয়েছেন। এখন যেটা চলছে, গত শুক্রবার থেকে এই ওসমান গনির হত্যার বিচারের দাবিতে এই শাহবাগে ইনকিলাব মঞ্চের একটা প্রায় সারাক্ষণই তারা ওখানে অবস্থান নিচ্ছেন। যেমন কালকে রাতে তারা অবস্থান গুটিয়ে নিয়েছিলেন, আজকে আবার খবর পেলাম দুপুর 2টো থেকে তারা আবার সেখানে অবস্থানে বসেছেন। এবং এইখানে যদি আপনি খেয়াল রাখেন, শুক্রবার থেকে এইখানে কিন্তু অবস্থানের লোক সংখ্যা বাড়ছে এবং এখানে অবস্থান করলে সেখানে নিয়মিত খাবার দেওয়া হয়। রাতের ডিম ভুনা খিচুড়ি, বিকেলের নাস্তা, দুপুরের খাবার, হ্যাঁ, সকালে একদম একই রঙের কম্বল। তো ইনকিলাব মঞ্চ একটা কত বড় সংগঠন! এই সংগঠনের মুখপাত্র ওসমান গনি নির্বাচন করবে, সেই টাকাও তার নাই। সেই টাকা তিনি ক্রাউড ফান্ডিং এর মাধ্যমে তুলে বেড়াচ্ছেন। 21 লাখ টাকা তুলেছিলেন বোধহয় শেষ পর্যন্ত। তো সেই লোকটার ইনকিলাব মঞ্চ এত টাকা কই পাচ্ছে? হাজার হাজার লোক নাস্তা করছে। কারা ইনকিলাব মঞ্চের এই সমাবেশে লোক সরবরাহ করতেছে? সারা দেশে এবং বিভাগীয় শহরগুলোতেও কিন্তু এই অবস্থানের ওয়ার্ম আপ শুরু হয়েছে এবং সারা দেশের মাদ্রাসা,
সেগুলো থেকে লোকজন আনার একটা পরিকল্পনা করা হয়েছে, অলরেডি আনাও হয়েছে। জামাত এই হাদির হত্যার বিচারের দাবিতে একটা অস্থিরতা সৃষ্টি করার ওপেনিং রাখছে। হাদির হত্যার বিচার কে করবে? এখন ক্ষমতায় কারা? ডক্টর ইউনূস তো করবে, তিনি বলেছে, তো এর জন্য আবার সমাবেশ করতে হবে কেন? জনদুর্ভোগ বাড়াতে হবে কেন? কোনো সম্ভাবনা আছে যে হাদির বিচার করবে না, কিন্তু হাদির বিচারের দাবিতে তারা 4 দফা দিয়েছে। তার মধ্যে অন্য অন্য দফাগুলো দেখেন। ভারতের কেউ কাজ করতে পারবে না বাংলাদেশে। ভারতের লোকজন যারা বাংলাদেশে কাজ করে, এরা কি বেড়াইতে আসে নাকি এরা এক্সপার্টিস নিয়ে কাজ করতে আসে? এবং ভারত বিরোধিতা, এই 4 দফার মধ্যে ভারত বিরোধিতা। হাদির হত্যা করেছে কে, সেই দায়ও এই পাকিস্তানের মতো এরাও ভারতের গায়ে চাপাচ্ছে এবং বলছে যে ভারত যদি খুনিদের ফেরত না পাঠায় তাহলে আন্তর্জাতিক আদালতে মামলা করবে। এটা একটা দফা। আন্তর্জাতিক কোন আদালতে কিসের মামলা করবে? এই আদালতটা কোথায়? এটার কোনো কোনো আগামাথা খুঁজে পাইলাম না। কিন্তু এটা যে একটা জামাতি শয়তানি, এটা নিয়ে কোনো চিন্তা নাই। জামাত কিন্তু আসন্ন নির্বাচন নিয়ে তারা ফাঁকা মাঠে গোল দিয়ে ফেলছিল। তারেক রহমান নাই, আওয়ামী লীগ নাই, তাদের এদিকে সেনাপ্রধান জেনারেল ওয়াকার খান তাদের জন্য আছে, সো তাদের বিজয় ঠেকায় কে? কিন্তু তারেক রহমান আশায় তাদের বাড়াবাতে ছাই পড়েছে। তাদের যে প্ল্যান একেবারে ক্ষমতায় গেছিল সেখান থেকে দপাস করে পড়ছে। কিন্তু তারা তো একটা ইবলিসের দল, তারা তো বসে নেই। তারা আরো কিছু ইঞ্জিনিয়ারিং কিন্তু করেছে। আমরা অনেকদিন ধরেই শুনতেছি যে তারা ভোটার শিফট করিয়েছে। ধরেন কোনো আসনে তাদের ভোটার আছে, ধরেন 20,000 বা 30,000, সে আসনে তারা জিতবে না, সেখান থেকে ওই 20,000-কে তারা আরেকটা কম্পিটিটিভ আসনে নিয়ে আসছে। শফিকুর রহমান, তিনি সিলেটের লোক কিন্তু নির্বাচন করছেন ঢাকা থেকে, সুতরাং শফিকুর রহমানের আসনে অনেক ভোটার বাড়িয়েছে। আপনি যদি নির্বাচন কমিশন থেকে ভোটার লিস্ট কালেক্ট করেন এবং গত বছরের ভোটার লিস্ট দেখেন, তাহলে আপনি এই যে ভোটার মাইগ্রেশন প্যাটার্নটা দেখতে পারবেন যে কোনো কোনো আসনে অত্যাধিক ভোটার বৃদ্ধি হয়েছে এবং এই যে এক আসনের বৃদ্ধি, এটা আবার অন্য আসনে যে কমে গেছে। এবং শোনা যায় যে 150-র বেশি আসনে জামাত এই ভোটার মাইগ্রেশন করিয়ে তাদের সমর্থকদের ডিস্ট্রিবিউট করে দিছে। ধরেন 162টা আসনে তাদের সমর্থকদের নিয়ে আসছে, আর বাকি যে থাকে 138টা আসন, সেখানে জামাতের ভোট খুব কম। কারণ সেগুলো তারা মনে করছে যে এখানে বিএনপি অন্য অন্য রাজনীতি, তাদের জেতার সম্ভাবনা যেখানে আছে সেখানে তারা তাদের ভোটারদের মাইগ্রেট করেছে। তো এইটা একটা ইলেকশন ইঞ্জিনিয়ারিং। ডিসি, এসপি, ইউএনও এরা কাদের পক্ষে? বিএনপি একবার যে ডক্টর ইউনূসকে বলে প্রশাসন জামাতকে ফেভার করছে, জামাত দিয়ে ডক্টর ইউনূসকে বলে প্রশাসন বিএনপিকে ফেভার করছে। তো এই যে পারস্পরিক দোষারোপ, কিন্তু মিনিমাম 60% প্রশাসনের জামাতের কবজায় এবং তারা এর জন্য প্রচুর টাকা খরচ করেছে। যারা নির্বাচনের দিন দায়িত্ব পালন করবে, যেসব আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা, তাদের একটা বড় অংশকে জামাত অলরেডি পারচেস করে ফেলেছে এবং নগদ টাকা দিয়ে, এবং তাদের প্রচুর বিদেশ থেকে টাকা আসতেছে। তাদের নিজস্ব একটা ফান্ডিং আছে, এর বাইরে সৌদি আরব, মধ্যপ্রাচ্যের দেশ অনেক, তাদের যারা চাইছে ভোটে জিতাইতে তারা প্রচুর ফান্ডিং করতেছে। তো জামাত আসন্ন নির্বাচন নিয়ে এমন ডার্টি গেম প্ল্যান করতেছে যেটা বিএনপির জন্য কিন্তু বেশ একটা উদ্বেগের বিষয়। আর এখন তারা চেষ্টা করছে যে আওয়ামী লীগকে বাইরে রেখে নির্বাচনটা করার, এবং শেষ মুহূর্তের আলোচনা চলছে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হওয়ার একটা সম্ভাবনা আছে। আবার আওয়ামী লীগ সহ ইনক্লুসিভ নির্বাচনের যে চেষ্টাটা, সেটা যে বন্ধ হয়ে গেছে তা না, কিন্তু জামাত তার শয়তানিগুলো কিন্তু চালিয়ে যাচ্ছে এবং এমন ভাবে চালাচ্ছে যেটা বিএনপির বিজয়কে কিন্তু থ্রেটেন করতে পারে। এবং বিএনপির ভাবসাব দেখে মনে হচ্ছে তারা অলরেডি ক্ষমতায় চলে গেছে। তাদের তো মানে এই যে তাদের ক্ষমতায় চলে যাওয়ার একদম নিশ্চয়তা তাদের অ্যাটিটিউডে, পাশাপাশি জামাত কিন্তু থেমে নেই। জামাতের এই জায়গাটা, এটা একটু কেয়ারফুলি দেখতে হবে এবং এই ইনকিলাব মঞ্চের শাহবাগের অবস্থানটা, এটাকে চোখে চোখে রাখতে হবে। এটা যে কোনো সময় যে কোনো দিকে টার্ন করানো হইতে পারে, সেইভাবেই করছে। আর একটা ছোট্ট বিষয় দিয়ে আজকে শেষ করবো, যে এনসিপিতে হঠাৎ কেন এত এলোমেলো অবস্থা? এনসিপি তারুণ্যের একটা অংশের যে সমর্থন পেয়েছিল সেটাকে তারা বাদ দিয়ে তার অরিজিনাল বাবার কাছেই ফিরে গেল, জামাত ইসলামের কাছে। এর কারণ হলো যে এনসিপি যে তৈরি করেছিল, এটা ডক্টর ইউনূস এই প্রক্রিয়ার সাথে জড়িত এবং এর সাথে একটা সুপার পাওয়ারের ডিপ স্টেট জড়িত। এবং সে ডিপ স্টেট বলেছিল যে এনসিপি কে দাঁড় করানোর জন্য যে টাকা লাগবে, সেই ফান্ডিং 50 বছরের জন্য তারা এনসিপি কে ফান্ডিং করবে এবং এই এনসিপির যাবতীয় খরচ, অফিস ভাড়া, এগুলো কিন্তু সব ওই ডিপ স্টেটের ফান্ডিং থেকে আসতো। কিন্তু ডিপ স্টেটের এই ফান্ডিংটা বন্ধ হয়ে গেছে।
যে কারণে এর আগে আপনাদের বলেছিলাম, হয়তো মনে আছে, যে এনসিপি অফিস ভাড়া দেয় না, সেই মালিক বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়, তাদের বলে অফিস ছাড়েন। তো ডিপ স্টেটের ফান্ডিং বন্ধ হয়ে যায়। ডিপ স্টেটের যে বিশেষ কিছু লোক ছিল, যেমন তাসনিম জারা, ডক্টর তাসনিম জারাকে কিন্তু করোনার পর থেকে তৈরি করা হয়েছিল ইউটিউবে, সোশ্যাল মিডিয়ায়, তাকে এমনভাবে গ্রুমিং করা হয়েছিল যে তার একটা বড় সমর্থক গোষ্ঠী ছিল। এবং তিনি একজন ডাক্তার, বিশেষজ্ঞ চিকিৎসক, এবং সম্ভবত তিনি সেক্সোলজিস্ট, এই যৌন বিষয়েও তিনি অভিজ্ঞ, বিশেষজ্ঞ। তো এই কারণে যৌন বিষয়টা এমন যে এটার আবার দর্শক চাহিদা একটু বেশি। তো সেই সেই বিষয়টা দিয়েই তাকে কিন্তু সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় করা হয়েছে। কিন্তু যখন এই তাসনিম জারা দেখলেন যে পান নাই, এখানে তাইকা আর কামাই হবে না, তখন তাসনিম জারারা সরে গেলেন, এবং ডিপ স্টেটও তাদের সসম্মানে সরে যাওয়ার আয়োজন করেছে। তো তাসনিম জারার সাথে যারা সরে গেছে তারা অনেকেই ওই ডিপ স্টেটের ফান্ডিং বন্ধ হয়ে যাওয়ার ব্যাপারে চলে গেছে। এখন তারা বলতেছে জামাতের সাথে থাকবো না, এইসব থাকবো না, এগুলো সব বাকুয়াস কথা। জামাত তো ডে ওয়ান থেকে এনসিপির সাথে ছিল, এবং এগুলো তারা জানতো। পুরো ষড়যন্ত্রের বিষয়ে তাসনিম যারা বলেন, এই তাসনুবা জাবিন বলেন, যারা যারা এখন সরে যাচ্ছে, সবাই এটা জানতো। কিন্তু এখন মাল নাই, ওইখানে থাকা লাভ নাই, তারা কেটে যাচ্ছে। সো একদম শেষ পর্যায়ে আমাদের এখন দেখতে হবে, দেখে যেতে হবে, খেলা চলছে, খেলার আমরা খেলে যাচ্ছি। প্রিয় বন্ধু, ইনকলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদি হত্যা মামলার তদন্ত নিয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার যে ডিজিটাল ম্যাজিক দেখালো তা সত্যি অস্কার পাওয়ার যোগ্য। ওসমান হাদি হত্যায় জড়িতদের বিচারের দাবিতে শাহবাগ সহ দেশের বিভাগীয় শহরগুলোতে অবরোধ কর্মসূচির মধ্যে নতুন নাটকের দৃশ্য নিয়ে হাজির হয়েছে সরকার। এতদিন ধরে পুলিশ দাবি করে আসছিল অভিযুক্তদের অবস্থানের কোনো তথ্য নেই তাদের কাছে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন একই কথা, তবে হঠাৎ করেই বদলে গেল দৃশ্যপাট। শাহবাগের অবস্থান কর্মসূচিতে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান গিয়ে বক্তব্য দেওয়ার কয়েক ঘন্টা পরে বদলে গেল পুলিশের ভাষ্য। ঘটা করে সংবাদ সম্মেলন ডেকে জানানো হলো হাদি হত্যায় জড়িতরা সীমান্ত পেরিয়ে পালিয়েছেন ভারতের মেঘালয়। কোন কোন রুট ধরে কিভাবে পালানোর ঘটনা ঘটেছে সেসবও তুলে ধরা হয় সাংবাদিকদের সামনে। একই সঙ্গে হামলাকারীদের সহায়তার অভিযোগে ভারতের দুইজনের গ্রেপ্তারের খবরও দেওয়া হয়। তবে এই খবর প্রচারের কিছু সময়ের মধ্যেই তীব্র প্রতিক্রিয়া আসে সীমান্তের ওপর থেকে। মেঘালয়ের পুলিশ এবং বিএসএফ সরাসরি উড়িয়ে দেয় বাংলাদেশ পুলিশের দাবি যে দুজনের গ্রেপ্তার হওয়ার দাবি করা হয়েছে তাদের কোনো অস্তিত্বই নাকি খুঁজে পায়নি মেঘালয় পুলিশ। এই কঠোর প্রতিক্রিয়ার পর স্বরাষ্ট্র উপদেষ্টাও সাংবাদিকদের মুখোমুখি হন, তবে এবার আর শোনা যায়নি ভারতে কারো গ্রেপ্তার হওয়ার দাবি। লিখিত বক্তব্যে উপদেষ্টা শুনিয়েছেন পুরানো কথা, দাবি করেন তদন্তে বহু কিছু পাওয়া গেছে, তবে সেসব এখনই প্রকাশ করা যাবে না। একদিন আগে অবশ্য শাহবাগে গিয়ে সবকিছু জানিয়ে দেওয়ার অঙ্গীকার করেছিলেন জিএমপি কমিশনার। প্রশ্ন হলো সে জানিয়ে দেওয়ার ওয়াদা শেষ পর্যন্ত কেন ঘূর্ণিপাকে হারিয়ে গেল? যেটুকু জানানো হলো সেটাই আবার কেন উড়ে গেল সীমান্তের উপরের তোপে? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। ঘটনার শুরুটা বেশ করুণ হলেও তদন্তের মোড়টা কিন্তু বেশ হাস্যকর। এতদিন বাংলাদেশের পুলিশ ভাইরা আর স্বরাষ্ট্র উপদেষ্টা বুক ফুলিয়ে বলেছেন, ভাই খুনিরা কোথায় আছে আমরা তো তার বিন্দুমাত্র হদিসও জানি না। ইনকলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি হত্যার মূল অভিযুক্তরা এখনো ধরাছোঁয়ার বাইরে। তার অনুসারীরা বেশ কয়েকদিনের আন্দোলন কর্মসূচি শেষে 26শে ডিসেম্বর শাহবাগে অবস্থান কর্মসূচি শুরু করেন। একদিন পর 27শে ডিসেম্বর রাতে জিএমপি কমিশনারকে নিয়ে শাহবাগে যান পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। দাবি করেন হাদির হত্যায় জড়িতদের সবাইকে চিহ্নিত করা হয়েছে, তদন্তের চূড়ান্ত ধাপ প্রায় শেষের পথে, সব পরীক্ষা নিরীক্ষা সম্পন্ন করে নির্ভুল ও শক্ত প্রমাণভিত্তিক চার্জশিট 7 জানুয়ারির পর দেওয়া হবে। অথচ হাদি হত্যায় জড়িতদের অবস্থান সম্পর্কে এতদিন কোনো তথ্য না থাকার দাবি করেছিল সরকার। এর আগে জুলাই মঞ্চের আলটিমেটামের প্রেক্ষাপটে 21শে ডিসেম্বর সংবাদ সম্মেলন করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সেখানে অতিরিক্ত আইজিপি রফিকুল ইসলাম জানান, হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদের শেষ অবস্থান কোথায় সে বিষয়ে কোনো তথ্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে নেই। ফয়সাল বাংলাদেশের সীমান্ত পার হয়ে গেছেন কিনা নাকি দেশে আছেন সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই। অর্থাৎ পুলিশ তখন অন্ধকারে টর্চ ছাড়া চোর খুঁজছিল। পরদিন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীও একই দাবি করেন, বলেন হাদির উপর হামলাকারী কোথায় আছে প্রকৃত অবস্থা যদি জানতে পারতেন তাহলে তো ধরেই ফেলতেন। কিন্তু ম্যাজিকটা ঘটলো 26শে ডিসেম্বর শাহবাগে ইনকলাব মঞ্চের আন্দোলন শুরু হওয়ার পর।
27 ডিসেম্বর রাতে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান যখন শাহবাগে গিয়ে ঘোষণা দিলেন তদন্ত শেষের পথে এবং সব নির্ভুল প্রমাণ পাওয়া গেছে, তখন হঠাৎ করেই পুলিশের স্মৃতিশক্তি ফিরে এলো। রেজওয়ানা হাসান দাবি করেন হত্যাকাণ্ডের কিছু আসামি দেশ ছেড়ে পালিয়ে গেছে, তবে তাদের বিচার এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ থাকবে না। এ বিষয়ে ভারত সরকারের সঙ্গে কূটনৈতিক পর্যায়ে কথা বলা হয়েছে। ভারত আশ্বাস দিয়েছে বাংলাদেশের অনুরোধে আসামিদের খুঁজে পাওয়া গেলে তাদের ফেরত পাঠাতে সহযোগিতা করবে। একই সাথে ডিএমপি কমিশনার এমন জোশ দিলেন যে মনে হলো পরদিন তিনি সব রহস্যের ঝুলি খুলে একেবারে ইন্টারপোলকেও অবাক করে দিবেন। ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী বলেন, হাদি হত্যার মূলে যারা জড়িত তাদের প্রত্যেকের নাম ঠিকানা উন্মোচন করা হবে। এ ব্যাপারে পরদিন ডিএমপির সংবাদ সম্মেলনে অঙ্গীকারও করেন কমিশনার। উপদেষ্টা ও তার আশ্বাসে রাতের বেলা অবস্থান তুলে নেয় ইনকিলাব মঞ্চ, কিন্তু পরদিন অর্থাৎ 28 ডিসেম্বর ডিএমপি সংবাদ সম্মেলনে যা শোনালো তা উল্টো হাসির খোরাক তৈরি করেছে। অতিরিক্ত কমিশনার এস.এম. নজরুল ইসলাম দাবি করেন, হাদি হত্যা মামলার প্রধান আসামি ও তার সহযোগী ভারতে পালিয়ে গেছেন। ডিবি পুলিশ খুনিদের পালানোর এমন নিখুঁত বর্ণনা দিল যে মনে হচ্ছিল তারা খুনিদের অটোরিকশার পেছনে জিপিএস ট্র্যাকার লাগিয়ে বসেছিল। পুলিশ জানায়, সীমান্তের ওপারে তাদের পালাতে সহযোগিতা করেন ভারতের দুই নাগরিক পূর্তি ও সামি নামের ওই দুই ভারতীয়কে গ্রেপ্তার করেছে মেঘালয় পুলিশ। এতদিন হাদি হত্যাকারীদের অবস্থানের কোনো তথ্য না পাওয়া পুলিশ 28 ডিসেম্বরের সংবাদ সম্মেলনে পালানোর প্রতিটি রুটের খুঁটিনাটি বর্ণনাও তুলে ধরেন। নজরুল ইসলাম বলেন, ঘটনার পর ফয়সাল ও আলমগীর ঢাকা থেকে অটোরিকশায় আমিনবাজারে যান, সেখান থেকে গাড়িতে করে কালামপুরে যান, কালামপুর থেকে আরেকটি গাড়িতে করে ময়মনসিংহ সীমান্তে যান, সেখানে ফয়সাল ও আলমগীরকে গ্রহণ করেন দুজন। তাদের সাহায্যে অভিযুক্তরা সীমান্ত পার হয়ে ভারতের মেঘালয় রাজ্যে পালিয়ে যান। মজার ব্যাপার হলো, এই একই স্ক্রিপ্ট ঘটনার কয়েক ঘন্টা পরে সোশ্যাল মিডিয়ায় সরকার সমর্থকেরা ঘুরিয়েছিল, যা পুলিশ তখন পাত্তাই দেয়নি। বরং দাবি করা হয় অভিযুক্তদের ভারতে পালিয়ে যাওয়ার কোনো সুনির্দিষ্ট তথ্য নেই। প্রশ্ন হলো, শাহবাগে অবস্থান শুরু হওয়ার একদিনের মাঝেই কি পুলিশের সামনে সব প্রমাণ হাজির হয়েছে, নাকি কোনো চাপের মুখে বক্তব্যে এসেছে পরিবর্তন? এখন প্রশ্ন হলো, পুলিশ কি তদন্ত করে তথ্য পেল, নাকি ফেসবুকের কমেন্ট সেকশন থেকে কপি পেস্ট করলো? দর্শক, টুইস্টের তখনও বাকি। ভারতের মেঘালয় পুলিশ আর বিএসএফ যখন এই খবর শুনলো, তারা তো আকাশ থেকে বলল, তারা সাফ জানিয়ে দিল, ভাই, বাংলাদেশের পুলিশের এই পূর্তি ও সামির কোনো অস্তিত্বই তাদের রেকর্ডে নেই, কাউকে তারা ধরেনি। বিএসএফ আয়োজিত সরাসরি একে ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে উড়িয়ে দিলেন। অর্থাৎ বাংলাদেশের পুলিশ যাদের গ্রেপ্তার হওয়ার গল্প শোনালো, ভারতের মাটিতে তাদের কোনো জন্ম সনদই খুঁজে পাওয়া গেল না। বিএসএফ এবং মেঘালয় পুলিশের বরাতে ভারতের সংবাদ মাধ্যম জানায়, ডিএমপির দেওয়া তথ্য অসত্য। অভিযুক্তদের ভারতে পালানোর কোনো তথ্য নেই, এমনকি দুজন ভারতীয় গ্রেপ্তার হওয়ার তথ্য ভিত্তিহীন। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, হাদি হত্যার প্রধান দুই সন্দেহভাজন হালুয়াঘাট সীমান্ত দিয়ে মেঘালয় পালিয়ে গেছেন এবং সেই রাজ্যে অবস্থান করছেন। বাংলাদেশ পুলিশের এমন বক্তব্যকে প্রত্যাখ্যান করেছেন মেঘালয় পুলিশের এক শীর্ষ কর্মকর্তা। বাংলাদেশ পুলিশ বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিক কোনো যোগাযোগ করেনি বলেও দাবি করছে মেঘালয় পুলিশ। বলা হয়, পূর্তি বা সামি নামে কাউকে মেঘালয়ের কোথাও শনাক্ত করা হয়নি, এ নামে কেউ গ্রেপ্তারও হয়নি। ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে কোনো ভেরিফিকেশন বা সমন্বয় ছাড়াই এমন দাবি তোলা হয়েছে বলেও দাবি করা হয়। অন্যদিকে মেঘালয় বিএসএফ ইন্সপেক্টর জেনারেল ওপি উপাধ্যায় বাংলাদেশ পুলিশের দাবিকে ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে উড়িয়ে দেন। জানান, হালুয়াঘাট থেকে সন্দেহভাজনদের আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে মেঘালয়ে প্রবেশের কোনো প্রমাণ নেই। সবকিছু প্রকাশ করে দেওয়ার অঙ্গীকার পূরণ করতে গিয়ে পুলিশের ভাবমূর্তির 12টা বাজানোর দায় কে নেবে, সেই প্রশ্নের জবাব আপাতত নেই। এরপর স্বরাষ্ট্র উপদেষ্টা যখন সাংবাদিকদের সামনে এলেন, তখন তার সেই চেনা হাস্যোজ্জ্বল চেহারা আর কথার তুপড়ি উধাও। তিনি এবার লিখিত স্ক্রিপ্টের বাইরে এক পাও নড়লেন না এবং সেই দুই ভারতীয় গ্রেপ্তারের বিষয়টি কৌশলে এড়িয়ে গেলেন। যেসব কথা বলেছেন তার প্রায় সবই অতীতের চর্বিত চর্বণ। তদন্তে যথেষ্ট অগ্রগতির দাবি তোলেন স্বরাষ্ট্র উপদেষ্টা, তবে মূল অভিযুক্তের ভারতে পালানোর তথ্য ছিল অনুপস্থিত। দাবি করেন, তদন্তের স্বার্থে এবং প্রকৃত অপরাধী ও মদতদাতাদের শনাক্ত করার জন্য এখনই সবকিছু প্রকাশ করা যাচ্ছে না। প্রশ্ন হলো, তাহলে সকালে ডিএমপির সংবাদ সম্মেলনে দুই প্রধান অভিযুক্তের খুঁটিনাটি এবং ভারতে পালানোর তথ্য কেন প্রকাশ করা হলো? মেঘালয় দুই ভারতীয় গ্রেপ্তারের তথ্যই বা কিভাবে জানা গেল? তার চেয়েও বড় প্রশ্ন, কার কথা সত্যি, স্বরাষ্ট্র উপদেষ্টা নাকি ডিবি পুলিশের? এখন প্রশ্ন জাগে,
ডিবি পুলিশ কি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে চলে, নাকি তারা নিজেরা আলাদা কোনো ভুতুরে প্রশাসন চালায়? একজনের কথায় আসামিরা মেঘালয় গ্রেপ্তার, আর অন্যজনের কথায় তদন্তের সাথে এখন কিছু বলা যাবে না। হাদি হত্যার বিষয়ে নতুন কোনো তথ্য না দিলেও বিভিন্ন দলের প্রতি আওয়ামী লীগ কর্মীদের জায়গা না দেওয়ার আহ্বান জানান জাহাঙ্গীর আলম চৌধুরী। 1.5 বছরের ব্যর্থতার পাহাড় জমানো স্বরাষ্ট্র উপদেষ্টা মনে করছেন আওয়ামী লীগ সমর্থকদের অন্য দল থেকে বের করে দিলেই আইন শৃঙ্খলার রাতারাতি উন্নতি হয়ে যাবে। বলেন, বিভিন্ন রাজনৈতিক দলের কিছু নেতাকর্মী ভালোভাবে না জেনে ফ্যাসিস্টের দোসর, সন্ত্রাসী ও দুষ্কৃতিকারীদের তাদের দলে স্থান দিচ্ছেন। এ বিষয়ে রাজনৈতিক দলের নেতাদের অনুরোধ করব, এসব ব্যক্তির বিষয়ে সচেতন হবেন। দলের ভেতরে ওত পেতে থাকার সুযোগ সন্ধানী, সুবিধাবাদী ও খোলস পাল্টানো দুষ্কৃতিকারীদের চিহ্নিত করবেন, এদের থেকে দূরে থাকবেন। প্রশ্ন হলো, স্বরাষ্ট্র উপদেষ্টার আহ্বান কিভাবে সফল হবে? আওয়ামী লীগ বা ছাত্রলীগের ছদ্মবেশে থাকা অনেকেই 5ই আগস্টের আগে পরে দল বদল করে জুলাই সমর্থক দলে ভিড়ে গেছেন। তাদের অনেকেই এখন প্রভাবশালী নেতা। বিশেষ করে সরকার অতি কাছের দুটি দল জামাত এবং এনসিপির অনেকেই অতীতে ছিলেন আওয়ামী লীগ বা ছাত্রলীগ সমর্থক। উপদেষ্টা মহোদয় যদি নিজের কাছের মিত্রদের মধ্যেই এই শুদ্ধি অভিযান চালান, তবে তো তার নিজের ঘরের আসবাবপত্রই টানাটানি শুরু হবে। সেক্ষেত্রে তার দাবি মেনে কি করে চলবে এই শুদ্ধি অভিযান? কিভাবে দেশের আইন শৃঙ্খলার উন্নয়ন ঘটাবে সরকার? দর্শক, স্বাভাবিকভাবেই সরকারের নতুন নাটক আর বিভ্রান্তিতে ক্ষোভ বেড়েছে ইনকিলাব মঞ্চের। সরকার এই নাটকে বলে ইনকিলাব মঞ্চের ধৈর্য বাঁধ ভেঙেছে এবং তারা আবার শাহবাগে শীত উপেক্ষা করে আন্দোলনে নেমেছে। শাহবাগে দুপুর থেকে আবার শুরু হয় অবরোধ। বিভাগীয় এবং জেলা শহরেও পালন করা হয় একই কর্মসূচি। বিকেল থেকে এটি আরো তীব্র হয়। দেশের বিভিন্ন জায়গায় মহাসড়ক অবরোধের খবরও পাওয়া গেছে। খুলনায় শুরু হয়েছে অনশন। শাহবাগে তীব্র শীত উপেক্ষা করে সমাবেশে যোগ দেন অনেকে। তাদের দাবি, হাদি হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের আগে ঘরে ফিরবেন না। দর্শক, নির্বাচনের আর মাত্র 1.5 মাস বাকি, আর এর মধ্যে সরকারি গোয়েন্দা নাটকের ফ্লপ শো পরিস্থিতিকে কোন দিকে নিয়ে যায় সেটাই এখন দেখার বিষয়। এটি ঠিক যেন এমন এক জাদু করার খেলা যে দাবি করছে সে টুপি থেকে খরগোশ বের করবে, কিন্তু টুপি ঝাড়ার পর দেখা গেল খরগোশ তো দূরে থাক, টুপির তলাও নেই। হাদি হত্যাকাণ্ড নিচ্ছে নানা নাটকীয় মোড়। তো গতকালই আমরা জানতে পেরেছিলাম ডিএমপি আয়োজিত তাদের মিডিয়া সেন্টারে তারা আয়োজন করেছিল ঢাকা মেট্রোপলিটন পুলিশ একটি সংবাদ সম্মেলনের। সেখানে কথা বলছিলেন অতিরিক্ত কমিশনার এস.এন. নজরুল ইসলাম। তো জনাব এস.এন. নজরুল ইসলাম ব্রিফ করছিলেন অগ্রগতি সম্পর্কে হাদি হত্যাকাণ্ডের। তো তিনি আমাদের জানালেন, তিনি যা জানালেন এখানে বলে রাখা ভালো, তা আগেই অন্যান্য গণমাধ্যমে আমরা জানতে পেরেছিলাম। তো কাল তিনি সংবাদ সম্মেলন করে জানালেন কি অগ্রগতি হয়েছে এই পর্যন্ত হাদি হত্যাকাণ্ডে। তো তিনি বলছিলেন যে হাদি হত্যাকাণ্ডের হত্যাকারীরা পালিয়ে যাবার সময় তাদের যারা সাহায্য করেছে এমন 2 জন ব্যক্তিকে মেঘালয় পুলিশ গ্রেপ্তার করেছে, এমন একটি দাবি তিনি করেছিলেন। এবং 7 জানুয়ারির মধ্যে তদন্ত কাজ শেষ হবে, অভিযোগপত্র দেওয়া যাবে। এস.এন. নজরুল ইসলাম অতিরিক্ত কমিশনার তিনি এই দাবি করেছেন সাংবাদিকদের উপস্থিতিতে। আর 2 জনের নামও নিয়েছেন, পূর্তি ও সামি। তো যতদূর জানা গেছে এই 2 জন ভারতীয় নাগরিক, বাংলাদেশি কোনো এক ফিলিপের সহযোগিতায় তারা মেঘালয় সীমান্ত পর্যন্ত পৌঁছন, যারা হাদিকে হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত। এর মধ্যে ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর শেখের নাম আমরা জানি। এই 2 জন বিভিন্ন যানবাহন ব্যবহার করে মেঘালয় সীমান্তে গিয়ে যখন অবস্থান করছিলেন, তখন তাদেরকে ওপারে যেতে সাহায্য করেছে বাংলাদেশের এক ফিলিপ, আদম পাচারকারী, অর্থাৎ সীমান্তে মানুষ পারাপার করা তার কাজ অবৈধভাবে। আর সেখানে তাকে রিসিভ করেছেন সেই 2 জনকে, ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর শেখকে। ভারতীয় নাগরিক তাকে বলা হয়েছে পূর্তি সেখানে পার হতে সাহায্য করেছেন, এবং সামি ওপার থেকে গাড়িতে করে তাদের ভেতরে নিরাপদে নিয়ে গেছেন। এই 2 জনের নাম আমরা জানতে পারলাম, এবং এও জানতে পারলাম মেঘালয় পুলিশ নাকি তাদের গ্রেপ্তার করেছে। তো ডিএমপি বা ডিএমপির প্রতিনিধি মুখপত্র এডিশনাল কমিশনার জনাব এস.এন. নজরুল ইসলাম, তিনি কোন তথ্যের ভিত্তিতে এগুলো বলেছিলেন বা কতটা শোর ছিলেন পুরো বিষয়টাতে, কতটা নিশ্চিত ছিলেন, সেটি কিন্তু আমরা জানতে পারিনি। কিন্তু পরবর্তীতে জানা গেল মেঘালয় পুলিশ এবং বিএসএফ, মেঘালয় সীমান্তে যারা ডিউটি করছে বিএসএফ, তারা জানিয়েছে, বিএসএফ মুখপত্র এবং মেঘালয় পুলিশের, যে বাংলাদেশের পুলিশের কারোর পক্ষ থেকে
তাদের সঙ্গে যোগাযোগ করা হয়নি। এই বিষয়টি অফিসিয়াল না, এটি একটি অনানুষ্ঠানিক বক্তব্য এবং এটি মন করা। তারা এমন বক্তব্য রেখেছে দুটো সংস্থা, বিএসএফ এবং মেঘালয় পুলিশ। তো এইটি নতুন প্রশ্নের জন্ম দিয়েছে, আর এইটি নতুন করে আমাদের ফিরিয়ে নিয়েছে পেছনে অনেকটা অতীতে আমরা জানতাম যে বলা হতো নানান রকম বিভিন্ন ঘটনা ঘটলে নাটক হতো নানান রকম। তেমনি একটি বিখ্যাত নাটকের নাম অনেকেই মনে রাখতে পারবেন, মনে করতে পারবেন, জজ মিয়া নাটক। অনেক আগে বাংলাদেশে এমন একটি নাটক মঞ্চস্থ হয়েছিল। তো এরকম নাটকের কথা আমাদের মনে পড়ে যায়। তাহলে ডিএমপি কি গণচাপে, গণদাবিতে, যেহেতু এখন এই দাবিটি ইনকিলাব মঞ্চের মধ্যে সীমিত নেই, পুরো দেশের মানুষের দাবি, আমরা সবাই দেশপ্রেমিক, স্বপ্নদ্রষ্টা, এই শহীদ ওসমান হাদির বিচার চাইছি, তার হত্যাকাণ্ডের বিচার। তাই এটি সারা দেশের মানুষের দাবি। গণদাবির মুখে পুলিশ কিছুটা বিচলিত হয়ে সঠিক সমাধান দিতে না পেরে সাময়িকভাবে আমাদের আশ্বস্ত করবার জন্য এমন মন্তব্য করলো কিনা ডিএমপি, কোনো ব্যক্তির নাম মেনশন করে এবং তারা গ্রেপ্তার হয়েছেন এইসব তথ্য দেওয়া, যেটা কিনা পরবর্তীতে ভারতীয় সংস্থাগুলো অস্বীকার করলো। তো এখানে একটি নাটকীয়তা দেখতে পাচ্ছি। এখানে দুটো বিষয় আছে। একটি হলো, হয় পুলিশ তারা যেটি বলেছেন ডিএমপি সেটি সত্যি, আর যদি সেটি সত্যি হয় তাহলে পরবর্তীতে ভারতীয় সংস্থা সেটি অস্বীকার করবার কোনো রাস্তা থাকা উচিত না, বা তারা করবে না। কারণ এই তথ্যটি ভারত থেকেই কিন্তু তাদের পেতে হতো, দেওয়ার আগে পেয়েছেন, যদি সত্যিকার অর্থে এই তথ্যগুলো দিয়ে থাকেন এবং সঠিক তথ্য হয় ভারত থেকে পাওয়া। আর ভারত থেকে পাওয়া তথ্য আবার ভারতীয়রা অস্বীকার করছে, তাহলে বিষয়টি মিলছে না কেন যেন। তো তাই বলছিলাম যে একাধিক বিষয় এখানে আছে। হয় ইনফরমেশনটি সঠিক নয় একেবারেই, পুলিশ এটি মেক আপ করেছে, মেড আপ ইনফরমেশন, সেই জজ মিয়া নাটকের মতো। আর না হলে কি হতে পারে, ভারতীয়রা আগে ইনফরমেশন দিয়েছে, বলেছে যে গ্রেপ্তার করেছি আমরা হাদি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত কয়েকজনকে, দুজনকে, পরে আবার না করছে তারা, জানি না আসলে বিষয়টি কি, বাট বেশ নাটকীয়তা কিন্তু এখানে আছে। তো এই তো গেল ডিএমপির মিডিয়া সেন্টারের সংবাদ সম্মেলন। আর গতকালই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কোর কমিটির, আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক হয়েছে। সেই বৈঠকে আমরা জানি গুরুতর কোনো বিষয়ে যখন আইন শৃঙ্খলা পরিস্থিতি রাইজ করে, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন খারাপের দিকে যায়, তখন কোর কমিটির বৈঠক হয়। ছোটোখাটো বিষয়ে কোর কমিটির বৈঠক হয় না। সো কোর কমিটির বৈঠকে বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী উপস্থিত সাংবাদিকদের কিছু তথ্য জানান এবং সেই তথ্যগুলো গুরুত্বপূর্ণ মনে করছে। আগে আবার একটু রিমাইন্ড করি আপনাদের প্রিয় দর্শক, এস এন নজরুল ইসলাম অতিরিক্ত কমিশনার, তিনি বলেছিলেন 7 দিনের মধ্যে তদন্ত কাজ শেষ হবে এবং চার্জশিট দেওয়া যাবে, সেখানে এই কথা বলেছিলেন গতকাল মিডিয়া সেন্টারে। আর জাহাঙ্গীর আলম চৌধুরী স্বরাষ্ট্র উপদেষ্টা, তিনিও কাল বললেন যে 10 দিনের মধ্যে তদন্ত কাজ শেষ হবে এবং চার্জশিট দেওয়া যাবে, এবং আরও কিছু অগ্রগতিও জানালেন। বিভিন্ন মহল থেকে অভিযোগ উঠেছে কোনো অগ্রগতি নেই, বাট তিনি অগ্রগতির কথা কিছু জানালেন যেগুলো আমরা ইতিমধ্যে জানতেও পেরেছি। 11 জনকে এই পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে, তারা সাসপেক্টস, তাদেরকে সাসপেক্ট করা হচ্ছে 11 জন। আর এই 11 জনের মধ্যে বলা হচ্ছে 6 জন 164 ধারায় বিচারকের সামনে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। 11 জনের মধ্যে 6 জন অলরেডি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন, হাদি হত্যাকাণ্ডের সঙ্গে তারা কোনো না কোনোভাবে জড়িত। আচ্ছা, আর 4 জন আদালতে স্বীকারোক্তি দিয়েছেন। একটি হলো 164 ধারায় জবানবন্দি, আরেকটি হলো জাস্ট স্বীকারোক্তি, দুটোই আদালতে ঘটেছে 11 জনের মধ্যে। আরও কিছু জানা গেল যে তাদের বিষয়ে অসংখ্য তথ্য পাওয়া গেছে, যে তথ্যগুলো এখন আমরা সবসময় এমন কথা শুনে থাকি যে বৃহত্তর তদন্তের স্বার্থে যা তথ্য জানা গেছে আপাতত সেটি প্রকাশ করা হচ্ছে না, কারণ এটি তদন্ত কাজকে ব্যাহত করতে পারে। তো সেই একই ডিফেন্স মেকানিজম আইন শৃঙ্খলা রক্ষাকারী কর্তৃপক্ষের, কখনো কখনো এটি সত্যি তদন্তের স্বার্থে পাওয়া কিছু তথ্য সাময়িকভাবে শেয়ার করা যায় না, তাহলে অপরাধীরা আরও সচেতন হয়ে পড়ে। তো পুলিশ কখনো কখনো এটি একটি ডিফেন্স মেকানিজম হিসেবে ব্যবহার করে, বা আইন শৃঙ্খলা রক্ষাকারী কর্তৃপক্ষ। তো বললেন যে তদন্তের স্বার্থে ডিটেইলগুলো জানানো যাচ্ছে না। আচ্ছা, ফাইন। তবে এই যারা গ্রেপ্তার হয়েছে, গ্রেপ্তারকৃত 11 ব্যক্তি, তাদের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে, এই তথ্যগুলো আমরা জানতে পেরেছি। তো এইটি এক ধরনের অগ্রগতি। মূল আসামি ধরা পড়েনি, আমরা বেশিরভাগ সূত্রই বলছে তারা পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছে, এবং শুরুতে আমরা দেখেওছিলাম যে সেখানে জাহাঙ্গীর কবির নানক, আওয়ামী লীগ নেতা, শেখ হাসিনার খুব কাছের মানুষ, জাহাঙ্গীর কবির নানক সেখানে রিসিভ করেছেন ফয়সাল করিম মাসুদকে, আতিথেয়তা করছেন, সিম কিনতে সাহায্য করেছেন, থাকা খাওয়ার ব্যবস্থা করেছেন, সেগুলো আমরা শুরুতেই জেনেছিলাম। তো
তো মূল জায়গাটি কি এবং কোথায় গিয়ে ঠেকেছে এটি এই মুহূর্তে বলা এখনো পর্যন্ত মুশকিল। আচ্ছা, তো এরই মধ্যে আমরা জানি ইনকিলাব মঞ্চের আয়োজনে শাহবাগ মোড় অবরোধ করা হয়েছে, সেখানে অবস্থান ধর্মঘট চলছে এবং শনিবার রাত 1টার দিকে ইনকিলাব মঞ্চ থেকে জানানো হয়েছিল যে সারা দেশে বিভাগীয় পর্যায়ে অবরোধ করা হবে, যেটিকে আমরা ব্লকেট বলি, অবরোধ করা হবে। তো গতকাল অবরোধ হয়েছেও বাংলাদেশের বিভিন্ন বিভাগীয় শহরে, এমনকি বিভাগ ছাড়াও কোনো জেলা শহরেও অবরোধ করা হয়েছে, সীমিতভাবে অবরোধ কার্যক্রম চলেছে গতকাল। আর শাহবাগেও শুরু হয়েছে, অবরোধ চলছে এখনো। এই কনকনে শীতকে উপেক্ষা করে হাজার হাজার ছাত্র জনতাকে ইনকিলাব মঞ্চের সঙ্গে যারা জড়িত এবং যারা জড়িত না তারাও, সাধারণ শিক্ষার্থী, সাধারণ জনগণ, ইনকিলাব মঞ্চের ভক্ত সমর্থক, তারা কিন্তু শাহবাগ দখল করে রেখেছিলেন। যদিও সেখানে দুই উপদেষ্টা সেখানে গিয়ে কিছু আশ্বাস তাদের দিয়েছিলেন, তারা সেটি মানেননি বা তাদের উপর বিশ্বাস রাখতে পারেননি, তারা তাদের অবরোধ চালিয়ে যাচ্ছেন। তো এরই মধ্যে আজ যে লেটেস্ট ডেভেলপমেন্ট হয়েছে সেটি হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে মঞ্চ 24 নামক একটি সংস্থা আছে, জুলাই যোদ্ধাদের সংস্থা, এটি জুলাই যোদ্ধাদের সংগঠন মঞ্চ 24। তো এই মঞ্চ 24কে আমরা ইতিমধ্যে দেখেছি মঞ্চ 71-এর নানা রকম তারা যেই আওয়ামী বয়ান তৈরি করবার চেষ্টা করছিল বা আওয়ামী পুনর্বাসন করছিল বিভিন্ন ছলে, সেই মঞ্চ 71-এর কর্মকাণ্ডকেও তারা বাধাগ্রস্ত করেছে, তারা প্রতিবাদ করেছে, তারা সোচ্চার ছিলেন মঞ্চ 24-এর সঙ্গে যারা জড়িত। তো মঞ্চ 24 সাংবাদিক সম্মেলন করলেন মধুর ক্যান্টিনে। সেখানে তারা সরকারকে সুস্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে 25 কার্যদিবসের মধ্যে হাদি হত্যাকাণ্ডের তদন্ত এবং বিচার সম্পন্ন করতে হবে। 25 কার্যদিবস তারা ধরে দিয়েছেন। আর ইনকিলাব মঞ্চ থেকেও এরকম একটি সময় দেওয়া ছিল, 1 মাসের মধ্যে সবকিছু হতে হবে। তো তারা আরও কিছু কথা বলেছেন, মঞ্চ 71-এর যারা প্রতিনিধি তারা বলেছেন যে এই সরকার হাদির হত্যাকারীদের চিহ্নিত করতে ব্যর্থ হয়েছে এবং তদন্ত কাজ যথাযথভাবে চলছে না। যতটা এক্সপেডাইট করতে পারত সরকার, ত্বরান্বিত করতে পারত সরকারের পক্ষ থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তারা সেভাবে কাজ করছে না, দৃশ্যমান অগ্রগতি তারা দেখেনি। এই দাবিও কিন্তু তারা করেছে মঞ্চ 24-এর নেতৃবৃন্দ। এবং তারা বলেছেন যে হাদির হত্যাকারীরা ভারতে পালিয়ে গেছেন, এটি সুস্পষ্টভাবে প্রমাণিত হয়েছে সব মাধ্যমে। তো এই হত্যাকারীদের অপরাধী প্রত্যর্পণ যে চুক্তি আছে, যেটিকে ইংরেজিতে আমরা বলি এক্সট্রাডিশন ট্রিটি, দুই দেশের মধ্যে অপরাধী কিংবা অভিযুক্ত ব্যক্তিদের যেই দেশে তারা অপরাধ করেছে সেই দেশে ফেরত পাঠানো। তো সেই প্রত্যর্পণ চুক্তির আওতায় সেই অপরাধীদের ফিরিয়ে আনা হোক, এই দাবি তারা করেছে। এবং যদি না হয় তাহলে তারা আন্তর্জাতিক আদালতে ভারতের বিরুদ্ধে কমপ্লেন করবে, ভারতের বিরুদ্ধে মামলা করবে, এই হুমকিও তারা দিয়েছেন। তো তারা 25 দিন সময় ধরে দিয়েছেন, 25 দিনের মধ্যে সব কিছু শেষ করতে হবে বিচারিক প্রক্রিয়া, এই দাবি তারা করেছেন। তো আমরা সবাই কম বেশি আবেগাপ্লুত হাদির বিষয়টিতে, কিন্তু আদালতের কার্যক্রম আসলে বাস্তবতা হলো এই যে 25 দিন 30 দিন বেঁধে দিয়ে কোনো বিচারিক কার্যক্রম সম্পন্ন করা যায় না। আসলে যদি করা হয় তাহলে সেটি নিয়ে প্রশ্ন ওঠে। তো পুলিশ